সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বাংলা, গোয়া এবং কেরলে 3 প্রতিনিধি নিয়ে আইএসএল শুরু কমিটি করার পর ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ জানিয়েছিলেন কমিটিকে লিগ শুরুর প্রস্তাব দিতে হবে 2রা জানুয়ারির মধ্যে। কিন্তু গোয়ার সভাপতি কাইতানো জোস ফার্নান্ডেজ এবং বাংলার সচিব অনির্বাণ দত্ত 2রা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে কেরালার সভাপতি নাভাস মিরান এবং সত্যনারায়ণের সঙ্গে আলোচনা করে আইএসএল শুরুর জন্য প্রাথমিক একটা খসড়া জমা দিল এদের। তাতে বাংলা এবং গোয়া আইএসএল শুরুর জন্য এদিন প্রাথমিক যে প্রস্তাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলা এবং গোয়া এই দুটো ভেন্যু করে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ করতে চাইছে। একই সঙ্গে ফেডারেশনকে অনুরোধ করেছে খুব দ্রুত আইএসএল এর দিনক্ষণ জানানোর জন্য, কারণ ক্লাবগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছে আইএসএল শুরুর দিন জানার জন্য। জট কাটছে অন্তত ভারতীয় ফুটবলের সাম্প্রতিক অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলেছে ফেডারেশনের এজিএমে। শীর্ষ লিগের সত্ত্ব নিজেদের হাতে নিতে মরিয়া ছিল আইএসএল এর ক্লাব জোট। কোন অঙ্কে ক্লাব জোটে প্রস্তাব খারিজ করেছে ফেডারেশন? লিগ চালানোর পাশাপাশি এআইএফএফ কে বার্ষিক 10 কোটি মুনাফার প্রস্তাব দিয়েছিল জোট, কিন্তু তার বদলে কার্যত চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত দেওয়া হয়। অর্থাৎ বার্ষিক 10 কোটির বিনিময়ে বরাবরের মতো সত্ত্ব বিক্রি করতে হবে ফেডারেশনকে। ফুটবল কর্তারাও এমন প্রস্তাবে তাজ্জব হয়ে গিয়েছিলেন। অভিজ্ঞ কর্তাদের ধারণা এতে ফেডারেশনের রাজি হওয়া আসলে অস্তিত্ব সংকটে সামিল। ফেডারেশনে হারানোর কিছু ছিল না, গাছঝাড়া দিয়ে সাহসী পদক্ষেপ নেওয়া সেই মানসিকতারই প্রতিফলন। ফুটবল হাউসে শুধু বেতন বাবদ 5 কোটির কাছাকাছি খরচ হয়, অন্য টুর্নামেন্ট ও একাডেমি তো রয়েইছে, 10 কোটিতে জল গরমও হয় না। কলকাতার 3 প্রধান পরিস্থিতির দিকে নজর রাখছে, প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে জট কাটানোর উদ্যোগ নিয়েছিল ইস্ট বেঙ্গল। আগামী 29 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। প্রস্তাবিত রোডম্যাপ পেলে লিগ শুরুর ঘোষণা করবে সর্বভারতীয় ফুটবল সংস্থা। শোনা যাচ্ছে ফান্ড জোগাড় হলে জানুয়ারির শেষে মাঠে বল করাতে পারে। লিগের সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় আশার আলো লাল হলুদেও। ক্রিকেটের ডায়েরি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড। অন্যদিকে ভারত এই মুহূর্তে 6ষ্ঠ স্থানে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হওয়ার পর যা ভারতের স্থান সবার নিচে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় 2 নম্বরে টম ল্যাথামের দল 6ষ্ঠ স্থানে থাকায় ফাইনালে ওঠার লড়াইয়ে আরো পিছিয়ে পড়েছে তারা। ইডেনে হেরে 4 নম্বরে নেমে গিয়েছিলেন শুভমান গিল ব্রিগেড। তারপর গুয়াহাটিতে রেকর্ড রানের ব্যবধানে হারের কারণেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 5ম স্থানে নেমে গিয়েছে ভারত। আর নিউজিল্যান্ড জেতার পর 6 নম্বরে গেল ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনো পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে ভারত, এর মধ্যে 4টে জয় পেল, হেরেছে 4টিতে। পয়েন্ট শতাংশের হার 54.17 থেকে নেমে 48.15% হয়েছে। অন্যদিকে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ায়। 5টি টেস্টে 5টিতেই জিতেছে তারা। অস্ট্রেলিয়ার শতাংশ হার 100%। ইডেনে ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল দক্ষিণ আফ্রিকা। কলকাতা টেস্টের পর গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে শতাংশের হার ছিল 66.67%, আর গুয়াহাটির বিশাল ব্যবধানে জিতে টেম্বা বাবুমার দলের পয়েন্টের শতাংশের হার 75। ডিআরএস বিতর্কে জয়সায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসির বিরুদ্ধে সুর চড়ালেন মিচেল স্টার্ক। অ্যাশেজ সিরিজে অ্যাডিলেড টেস্টে স্নেক কমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেই সূত্র ধরেই আইসিসির বিরুদ্ধে সরব হয়েছেন অস্ট্রেলিয়ার জোরে বোলা। ক্রিকেট এখন অনেকটাই ডিআরএস এর উপর নির্ভরশীল। আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধা থাকলে ডিআরএস এর আবেদন জানান ক্রিকেটাররা। মাঠে আম্পায়াররাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি নেন না। সামান্য সংশয় থাকলে পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে। প্রযুক্তি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নিখুঁত সিদ্ধান্তের স্বার্থেই প্রযুক্তির ব্যবহার, অথচ অ্যাডিলেড টেস্টে বিতর্কে কেন্দ্রে উঠে আসে ডিআরএস ব্যবস্থার অন্যতম প্রধান যন্ত্র স্টিকোমিটার। সমস্যায় পড়ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া 2 দলই, তা নিয়ে মুখ খুলেছেন স্টার্ক। কেউ বিস্মিত, কেউ বা রীতিমতো ক্ষুব্ধ, আবার কারো মনে হয়েছে ইয়ে তো হোনা হি থা। টি-20 বিশ্বকাপ স্কোয়াড থেকে শুভমান গিলে বাদ পড়ার পর চর্চা শেষ নেই। কনগনে ইস্যুতে এবার সুনীল গাভাস্করও মুখ খুলেছেন। তিনি বলেছেন, অবাক হওয়ার মতো সিদ্ধান্ত। গিল ক্লাসিক ব্যাটার, প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। ছাঁটাই করার আগে আরো ধৈর্য দেখানো উচিত ছিল। এখানে শেষ নয়। তিনি আরো বলেছেন, মনে রাখতে হবে টেস্ট এবং টি-20 ফরম্যাটে ব্যাকরণ আলাদা, সাময়িক সমস্যা হতেই পারে, তাই বলে গিলের দক্ষতাকে অস্বীকার করা যায় না। অভিজ্ঞ মহলের ধারণা গিলের হয়ে গাভাস্করের মতো কিংবদন্তি ব্যাট ধরায় আরো চাপে পড়ে গেলেন অজিত আগারকার। ভিন্নমত পোষণ করে হরভজন সিং বলেছেন, নির্বাচকরা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, মার্কশিটের 10-এর মধ্যে 10ই ওদের প্রাপ্য। একটু থেমে তিনি আরো বলেছেন, গিলের জন্য খারাপ লাগছে, তবে জীবনে এমন পরিস্থিতি একজনকে আরো শক্তিশালী করে তোলে। আমি চাই এই ধাক্কা থেকে ও শিক্ষা নিক। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান করা পুরস্কার পেয়েছেন ঈশান কিষান। ভারতীয় দলে ফিরেছেন ঝাড়খণ্ডের উইকেট রক্ষক ব্যাটার, তাও আবার সরাসরি টি-20 বিশ্বকাপ দলে। এবার আরো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন 27 বছরের ক্রিকেটার। ঈশানের নেতৃত্বে প্রথমবার সৈয়দ মুস্তাক আলী ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির রাজ্য। ব্যাট হাতে সফল হওয়ার পাশাপাশি নজর কেড়েছে ঈশানের নেতৃত্ব। তার নেতৃত্বে খুশি ঝাড়খণ্ডের ক্রিকেট কর্তা এবং নির্বাচকরা। টি-20 পর এবার ঘরোয়া 50 ওভারের ক্রিকেটেও ঈশান নেতৃত্ব দেবেন রাজ্য দলকে। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা বিজয় হাজারে ট্রফির জন্য দল ঘোষণা করেছে, অধিনায়ক করা হয়েছে তাকে। আগামী 24 ডিসেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। আহমেদাবাদে ঈশানদের প্রথম প্রতিপক্ষ কর্ণাটক। দলে মোট 3 জন উইকেট রক্ষক ব্যাটার রাখা হয়েছে।
ঈশান ছাড়াও রয়েছেন সহ অধিনায়ক কুমার কুশাগ্র এবং পঙ্কজ কুমার। সৌদি আরবের আবেদন শুনল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের দেশে ক্রিকেটের উন্নতির জন্য বাংলাদেশের কাছ থেকে ক্রিকেটার ও কোচ চেয়েছিল সৌদি আরবের ক্রিকেট বোর্ড। যদিও সেই আবেদন নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানিয়ে দিয়েছেন নিজের দেশে ক্রিকেটের ক্ষতি করে কারো উপকার তিনি করতে পারবেন না। ভিশন 2030 প্রকল্প নিয়েছে সৌদি আরব ক্রিকেট বোর্ড। এই প্রকল্পে প্রচুর বিনিয়োগ করা হয়েছে। তাদের লক্ষ্য একটি শক্তিশালী দল তৈরি করা। বিভিন্ন দেশের কাছে ক্রিকেটার ও কোচ ধার চেয়েছে তারা। সৌদির প্রস্তাব সেই সমস্ত ক্রিকেটাররা তাদের হয়ে খেলবেন। তার জন্য প্রয়োজনীয় আইনি বিষয় তারাই মিটিয়ে দেবে। খেলার পরিবর্তে সেই ক্রিকেটার ও তার দেশে ক্রিকেট বোর্ডকে টাকা দেওয়া হবে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো পরের বছর বিশ্বকাপে খেলবেন কিনা তা এখনো অজানা। তবে 41 বছরের রোনাল্ডোকে মনে প্রাণে চাইছেন দলের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ। তার মতে রোনাল্ডো পাশে থাকলে তাদের আর কোনো চিন্তা থাকে না, নির্ভয়ে খেলতে পারেন। পরের বছরই শেষবার বিশ্বকাপ খেলতে চলেছেন রোনাল্ডো। ট্রফি হাতে তুলতে পারবেন কিনা তা বলবে সময়, তবে প্রস্তুতিতে খামতি নেই তার। ব্রুনো বলছেন বক্সের ভিতরে ক্রিস্টিয়ানো এখনো মারাত্মক ক্ষমতা রাখে। লোকে হয়তো ভাবে আমরা রোনাল্ডোকে ছাড়া ভালো খেলি, খোলা মনে খেলি এবং আরো বেশি আক্রমণ করি। যদি সেটা হয়েও থাকে তাহলে আংশিকভাবে দোষী আমরাই। ক্রিস্টিয়ানো মাঠে থাকলে আমাদের কোনো চিন্তা থাকে না। বিশ্ব ফুটবলের মঞ্চে ডিসেম্বরের হিসাব নিকাশে বড় কোনো চমক নেই বাংলাদেশের জন্য। নতুন ফিফা র্যাঙ্কিং প্রকাশের পর দেখা গেছে জাতীয় পুরুষ ফুটবল দল আগের মাসের মতো 180তম স্থান ধরে রেখেছে। ম্যাচ না থাকায় অবস্থান অপরিবর্তিত থাকলে সংখ্যার ভেতরে লুকিয়ে আছে ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তনের গল্প। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করে গত 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বের পর আন্তর্জাতিক ফুটবলে আর কোনো ফিফা উইন্ডো না থাকায় অধিকাংশ দলের মতো বাংলাদেশের অবস্থানও বড় ধরনের নড়চড় হয়নি। একই চিত্র স্পেন 1 নম্বরে, এরপর যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। কর্ণাটকের পরিচিত অলরাউন্ডার এবং ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া কৃষ্ণাপ্পা গৌতম আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। এর মাধ্যমে তার 14 বছরের দীর্ঘ পেশাদার ক্রিকেট জীবনে পরিসমাপ্তি ঘটল। 37 বছর বয়সে এই ক্রিকেটার ভারত, ইন্ডিয়া এ, কর্ণাটক এবং একাধিক আইপিএল দলের হয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। নির্ভীক এবং আক্রমণাত্মক খেলার ধরন, নিচের দিকে গুরুত্বপূর্ণ ব্যাটিং এবং কার্যকর অফ স্পিনিং বোলিং সব মিলিয়ে গৌতম ছিলেন একজন সম্পূর্ণ অলরাউন্ডার। লিওনেল মেসির খেতাব জেতা মাঠের ঘাস বিক্রি হচ্ছে। নিজেদের স্টেডিয়ামে ঘাস বিক্রি করে দিচ্ছেন ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। জানানো হয়েছে চেজ স্টেডিয়ামের ঘাস স্মারক হিসেবে রাখতে পারবেন সমর্থকরা। আগামী মৌসুম থেকে আর চেজ স্টেডিয়ামে খেলবেন না মেসি, লুইস সুয়ারেজরা। ইন্টার মায়ামির নতুন ঘরের মাঠ হবে মায়ামি ফ্রিডম পার্ক। গত 7 ডিসেম্বর চেজ স্টেডিয়ামে খেলার শেষ ম্যাচে মেসিরা প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতেছেন। মায়ামি সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়া মাঠটি ছেড়ে দিচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ। তাই সদস্য সমর্থকদের স্মারক বা স্মৃতি সংগ্রহের সুযোগ দিচ্ছেন তারা। ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে এই সেই মাঠ যেখানে ইন্টার মায়ামির যাত্রা শুরু করেছিল। 2020 সালে প্রথম মরশুমে তৈরি হয়েছিল অবিস্মরণীয় মুহূর্ত। লিওনেল মেসির যোগ দেওয়া এবং ক্লাবের প্রথম ট্রফি এই মাঠ থেকেই। বিশ্বকাপ জয়ের 2 মাস পরে বদলে গেল ভারতের মহিলা ক্রিকেটের ভাগ্য। ঘরোয়া ক্রিকেটে খেলে এবার থেকে মহিলা ক্রিকেটাররা পাবেন দ্বিগুণ টাকা, এমন সিদ্ধান্তই নিয়েছে বোর্ড। পাশাপাশি ম্যাচ আধিকারিকদের বেতনও বাড়ানো হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সিনিয়র মহিলা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেললে প্রতিদিন 50,000 টাকা করে পাবেন। আগে এটা ছিল দিন প্রতি 20,000 টাকা। একদিনের ক্রিকেট এবং একাধিক দিনের ক্রিকেট খেলে প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা প্রতিদিন 50,000 টাকা করে পাবেন। আগে এই অঙ্ক ছিল 25,000 টাকা। রিজার্ভ ক্রিকেটাররা পাবেন 25,000 টাকা। জাতীয় টি-20 প্রতিযোগিতায় প্রতি ম্যাচে প্রথম একাদশের ক্রিকেটাররা 25,000 টাকা এবং রিজার্ভ ক্রিকেটাররা 12,500 টাকা করে পাবেন। যদি কোনো ক্রিকেটার ঘরোয়া মৌসুমে প্রতিটি ফরম্যাটে প্রতিটি ম্যাচে খেলে তাহলে তিনি 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। অ্যাশেজ সিরিজ মাত্র একটি টেস্ট খেলেছেন প্যাট কামিন্স। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ফিরেছিলেন। মেলবোর্নের চতুর্থ টেস্টে আগে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়ে দিয়েছেন বাকি দুটো টেস্টে পাওয়া যাবে না কামিন্সকে। তিনি যাতে আর চোট না পান তার জন্য এই সিদ্ধান্ত। এমনকি সামনের মাসে টি-20 বিশ্বকাপেও কামিন্সের খেলার সম্ভাবনা কম। ফলে অ্যাশেজ জিতলেও খারাপ খবর অস্ট্রেলিয়ার শিবিরে। 26 ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু। সেই টেস্টে পাওয়া যাবে না কামিন্সকে। সিডনিতে পরের টেস্টও খেলবেন না। তার পিঠের নিচের দিকে চোট রয়েছে। অ্যাশেজে তৃতীয় টেস্টে নেমে অবশ্য 6টা উইকেট নিয়েছেন। যদিও এই সিরিজে আর দেখা যাবে না তাকে। ম্যাকডোনাল্ড বলেছেন এই সিরিজে কামিন্স আর খেলবেন না। আমরা সিরিজ জিতে গিয়েছি, ফলে ওকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাইছি না। কলকাতার ডায়েরি।
ক্লাব জোট আইএসএল করা নিয়ে ফেডারেশনকে প্রস্তাব দিলেও ইস্ট বেঙ্গল সেই জোটের সঙ্গে সহমত নয়। এখনই লিগ আয়োজনের দায়িত্ব কাঁধে নিতে নারাজ ইস্ট বেঙ্গল। এদিন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ফেডারেশনের লিগ ফেডারেশন করবে, ফেডারেশন বলুক পারবো না, তারপর আমরা এগিয়ে আসবো। আমরা ম্যাচ আয়োজন করতে আসিনি, আমরা খেলতে এসেছি। আমাদের বোর্ডে আলোচনা হয়েছে এই বিষয়ে। আগে ফেডারেশন বলুক আমরা আয়োজন করতে পারছি না, তাহলে করব। আমি আগে থেকে কেন বলবো আমাকে দাও আমাকে দাও? রিলায়েন্সের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। অনেকদিন ধরে ওরা ফুটবলকে এগিয়ে নিয়ে চলেছে। ভালো করুক খারাপ করুক সেটা মানুষ বলবে। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।